বিভিন্ন জায়গাতে ইংরাজি পড়ার পরেও যদি তোমার মনের মধ্যে একটা ভয় থাকে যে আসন্ন পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবো কি পারবো না, বা যেটুকু বুঝতে পারছি তার থেকেও যদি আরো একটু ভালো বুঝতে পারতাম তাহলে আরো ভালো হতো। তো এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমার মনের মধ্যে জেগে থাকে, বা যদি মনে হয় যে আমার এই চ্যাপ্টারটা আরো ভালো করে রেডি করতে হবে, তো আজকের এই ভিডিওটা স্পেশালি পশ্চিমবঙ্গের সেই সমস্ত ভাই বোনের জন্য যারা ক্লাস 12-এ পড়ছো। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে আজকের এই ক্লাসটা এমনভাবে তোমাদের করাবো যে ক্লাসেই পড়াটা তোমাদের রেডি হয়ে যাবে। আর শুধুমাত্র টেক্সটটা পড়াবো না, পড়ানোর পর অ্যানালাইসিস করে এখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে, মানে যতটুকু পড়াবো তার ভিত্তিতে কিন্তু কোন কোন এমসিকিউ গুলো আসতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবে এবং চ্যাপ্টারটা তোমাদের কাছে আরো সহজতর বলে মনে হবে, এটুকু প্রত্যাশা রাখছি। আর ভালো করে দেখো ক্লাসটা, কেন সম্পূর্ণ ফ্রি ক্লাস, কোনো কাউকে একটা পয়সাও দিতে হবে না, কোথাও যেতে হবে না, ঘরে বসেই পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটুকু গ্যারান্টি তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো, আজকে আমরা নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ রিটেন বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের এই যে শর্ট স্টোরি এটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা রয়েছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, ধীরে পড়াবো কিন্তু বুঝতে পারবে, ধীরে ধীরে পড়াবো যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তাহলে যখন আমি কলেজে পড়তাম, তাহলে এই যে আই, এই আই শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে ন্যারেটরকে, মানে অথরকে। অথার তাহলে কোথায় পড়তেন না, অথার তখন ছিলেন কলেজ স্টুডেন্ট, মনে রাখতে হবে। তাহলে যদি বলা হয় দ্য অথার স্টাডিড ইন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তাহলে কলেজ হবে। আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, তাহলে আমি কাটাতাম আমার গ্রীষ্মের দিনগুলো, মানে গ্রীষ্মের যে ছুটির দিনগুলো, এই ছুটির দিনগুলো আমি কাটাতাম দেহরাতে। কোন জায়গায় কাটাতাম? দেহরা, অ্যাট মাই গ্র্যান্ড মাদার প্লেস। আর দেহরাতে কে থাকেন না, দেহরাতে থাকেন আমাদের যে লেখক, লেখকের ঠাকুমার বাড়ি ওইটা, অর্থাৎ দিদিমার বাড়ি বা ঠাকুমার বাড়ি যেটা বলো সেটাই হবে। তো পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি আমার গ্রীষ্মের দিনগুলো কাটাতাম দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। তাহলে দেহরাও যেটা লেখকের যে ঠাকুমার বাড়ি বা দিদিমার বাড়ি, সেটাও কিন্তু সেই একই জায়গায়। তাহলে এখানে যে এমসিকিউ গুলো হবে সেটা হচ্ছে লেখিকা মানে লেখকের গ্র্যান্ডমাদার কোথায় বসবাস করতেন, দেহরাতে, দিল্লিতে, দেওলিতে, তাহলে মনে রাখবে এটা দেওরাতে হবে। আর লেখক তার গ্রীষ্মের ছুটি গুলো কোথায় কাটাতেন, তাহলে এটুকুই এখানে আমাদের মনে রাখার। আর লেখক তখন কলেজ স্টুডেন্ট ছিলেন, এর বাইরে এখানে কোনো প্রশ্ন হতে পারে না। আর এছাড়াও শেষে তো এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। এখন তোমরা খুব ভালো করে একটু জাস্ট বুঝে নাও, আর যে জায়গাগুলো কনফিউশন থাকবে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাগুলো বোঝা যাচ্ছে না, বা এগুলো একটু ভালো করে বোঝালে সুবিধা হয়। তারপরের লাইন দেখো, আই উড লিভ দ্য প্লেনস, তাহলে আমি ত্যাগ করতাম সমতল ভূমি, আর্লি ইন মে, তাহলে মে মাসের শুরুতে, তাহলে মে মাসের শুরুতে, এবার আর্লি ইন মে অর্থাৎ মে মাসের শুরুতে লেখক চলে যেতেন দিল্লি ছেড়ে, দেওলির উদ্দেশ্যে রওনা দিতেন, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং ফিরতাম জুলাইয়ের শেষে। তাহলে লেখক কোন সময় লিভ করতেন প্লেন মানে সমতল ভূমি অর্থাৎ দিল্লির সাইডটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আর্লি ইন মে, মে মাসের শুরুতে। আর তিনি ফিরতেন কখন না, ফিরতেন হচ্ছে লেট ইন জুলাই, মানে জুলাইয়ের শেষে। অর্থাৎ তার গ্র্যান্ডমার যে প্লেস অর্থাৎ দেহরা, দেহরার উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা দিতেন। তাহলে কখন রওনা দিতেন না, মে মাসের শুরুতে। আর রিটার্ন করতেন কখন না, রিটার্ন করতেন তিনি জুলাইয়ের শেষের দিকে। ব্যাস, এটুকুই এখানে তোমরা খুব ভালো করে মনে রাখো। আর প্লেনস বলতে সমতল ভাগকে বুঝিয়েছে, মানে দিল্লির দিকের যে অংশটা সেইটা। আর এখানে আমাদের যে মনে রাখার বিষয় আর্লি ইন মেটা খুব ভালো করে মনে রাখবে। আর ফিরতেন কিন্তু জুলাইয়ের শেষের দিকে, জুলাইয়ের শেষের দিকে তিনি রিটার্ন করতেন, মানে আমাদের ন্যারেটরের কথা এখানে বলা হয়েছে। এরপরে আমরা আসছি, এরপরে দেখো এখানে দেওলি স্টেশনটার কথা বলা হয়েছে। তাহলে বলা রয়েছে দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, তাহলে দেওলিটা কি রকমের স্টেশন, হাউ ওয়াজ দেওলি স্টেশন, দেওলি স্টেশন ওয়াজ স্মল স্টেশন। তাহলে এখানে বিভিন্ন রকমের অপশন থাকবে, খুব ভালো করে মনে রাখবে। তো দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, তাহলে দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, তাহলে দেহরা থেকে এর ডিস্টেন্সটা কত না, দেহরা থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে
প্রায় 30 মাইল, অ্যাবাউট 30 মাইলস। এখানে আর্টিকেল প্রিপোজিশনের জন্য জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবে, আর্টিকেল প্রিপোজিশনে কোশ্চেনগুলো থাকতে পারে। তো দেওয়ালি ওয়াজ এ স্মল স্টেশন, দেওয়ালি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা ছিল 30 মাইলস, প্রায় 30 মাইলস দেহরা থেকে। ইট মার্কড, তাহলে এটা চিহ্নিত করত দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তাহলে এখানে যে কথাটা বলা রয়েছে, তো এই যে দেওয়ালি, দেওয়ালি যে ব্যাপারটা রয়েছে, এই দেওয়ালি কিন্তু একটা ছোট্ট স্টেশন, আর এটা কতটা দূর না 30 মাইলস ফ্রম দেহরা। একটা কথা বারবার বলছি কারণ যাতে কথাগুলো তোমাদের মাথায় থাকে। হ্যাঁ, এবার দেখো এটা যেখানে বলছে ইট মার্কড, মানে এটা চিহ্নিত করতো, তাহলে কি চিহ্নিত করতো না এটা চিহ্নিত করতো, এখানে আমাদের মনে রাখতে হবে বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল, তাহলে এই যে বিরাট বড় জঙ্গল, ভারতীয় যে তরাই অঞ্চল, এই তরাই অঞ্চলের শুরুটা। দ্য ট্রেন উড রিচ দেওয়ালি, তাহলে ট্রেনটা পৌঁছতো দেওয়ালিতে। কোন ট্রেনটা? যে ট্রেনে করে লেখক আসতেন তার দিল্লি থেকে তার দিদিমার বাড়ির উদ্দেশ্যে। আর এই দিদিমার বাড়িতে আসার আগে দেওয়ালিতে যে ট্রেনটা এসে পৌঁছতো 5 ইন দ্য মর্নিং, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে দ্য ট্রেন রিচড অ্যাট দেওয়ালি, ট্রেনটি দেওয়ালিতে পৌঁছতো অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, মানে 5 AM নট PM। তাহলে সকাল 5টার দিকে, প্রায় 5টার সময় এসে পৌঁছতো, মানে ভোরের দিকে আর কি, সকাল বলবো না, ভোর। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটা থাকতো অস্পষ্টভাবে আলোকিত, মানে একদম পুরো যে একদম উজ্জ্বল আলোয় আলোকিত এমনটা কিন্তু নয়। ডিমলি লিট, ডিমলি লিট বলতে বোঝানো হচ্ছে মৃদু আলো, অল্প আলো, এই রকম, খুব একটা বেশি আলো নয়। উইথ ইলেকট্রিক বাল্বস, তাহলে এই যে মৃদু আলোটা উৎপন্ন হতো এটা কিসের মাধ্যমে হতো? ইলেকট্রিক বাল্বের দ্বারা, অয়েল ল্যাম্পস তেলের বাতি, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল। আর এই যে জঙ্গলটা, এই যে এখানে যে জঙ্গলটা বলা রয়েছে, এই জঙ্গলটা উড বি ভিজিবল, মানে তোমার দৃশ্যমান হতো ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, তাহলে ভোরের যে অস্পষ্ট আলো, সেই অস্পষ্ট আলোয়, মানে তোমার রেলওয়ে ট্র্যাকস মানে রেল লাইনটা আর কি, রেল লাইনের কথা বলা হয়েছে যেটা জঙ্গল বরাবর ছিল। তো এইটুকু অংশের মধ্যে আমাদের কি কি প্রশ্ন হতে পারে? দেওয়ালি স্টেশনটা কিরকম স্টেশন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য হাইলাইট করে দিলাম স্মল স্টেশন। কত মাইল দেহরা থেকে না 30 মাইলস। কটার দিকে পৌঁছতো? 5টার দিকে পৌঁছতো। স্টেশনটা কিভাবে আলোকিত থাকতো? দ্য স্টেশন উড বি ডিমলি লিট, মানে অস্পষ্টভাবে আলোকিত হতো বা মৃদু আলোয় আলোকিত হতো ইলেকট্রিক বাল্বের দ্বারা এবং তেলের বাতির দ্বারা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, আর রেলওয়ে মানে রেল লাইন বরাবর যে জঙ্গলটা, এটা জাস্ট বি ভিজিবল, মানে তখন সবেমাত্র দৃশ্যমান হচ্ছে ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, তাহলে ভোরের সেই আবছা আলোয়। ব্যাস এটুকুই এখানে তোমরা মনে রাখবে, আর কিছু এখানে তেমন মনে রাখার দরকার নেই। যেগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো তারপর এরপরে দেওলি স্টেশনের আরো কিছু বর্ণনা রয়েছে। এখানে বলা রয়েছে দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, মানে দেওলি যে স্টেশনটা, এটা এমন একটা স্টেশন, দিস ওয়াজ সাচ এ প্ল্যাটফর্ম দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান প্ল্যাটফর্ম, দেয়ার ওয়ার নট মেনি প্ল্যাটফর্মস। তাহলে এখানে মনে রাখবে দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, মানে এখানে শুধুমাত্র একটাই কিন্তু প্ল্যাটফর্ম ছিল, এর থেকে কিন্তু বেশি প্ল্যাটফর্ম ছিল না, অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল না। আর কি ছিল? অ্যান অফিস, কার জন্য? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, তাহলে স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষালয়। তাহলে মনে রাখবে দেওয়ালি স্টেশনে কোন কোন জিনিসগুলো কিন্তু ছিল, তাহলে একটাই প্ল্যাটফর্ম ছিল, একটা অফিস রুম ছিল স্টেশন মাস্টারের জন্য, আর একটা ওয়েটিং রুম এবং একটা প্রতীক্ষালয়, যেগুলো সাধারণত প্ল্যাটফর্মে থাকা উচিত। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes. For only 10 minutes before rushing on into the forest. তো এখানে যেটা বলা হয়েছে that the platform boasted of, মানে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে বোস্ট মানে অহংকার করা, কিন্তু এখানে প্ল্যাটফর্মটা পরিপূর্ণ ছিল কিসে না একটা চা দোকানে। এ টি স্টল, তাহলে টি স্টল কটা ছিল মনে রাখবে? এ টি স্টল একটা চা দোকান,
এ ফ্রুট ভেন্ডার মানে একজন ফ্রুট সেলার, একজন ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস এবং কিছু পথচারী কুকুর, অ্যান্ড নট মাচ এলস, এর থেকে তেমন বেশি কিছু নয়। কারণটা কি না, কারণটা হচ্ছে দ্য ট্রেন স্টপড দেয়ার, কারণ ট্রেনটা দাঁড়াতো সেখানে ফর অনলি 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য। তাহলে 10 মিনিটের জন্য সেখানে দাঁড়াতো, এই জন্য এখানে খুব বেশি জিনিস থাকতো না। তাহলে কি কি থাকতো, একটাই ফল বিক্রেতা, একটাই চা দোকান, আর কিছু পথচারী কুকুর, এগুলো লক্ষ্য করা যেত দেওয়ালি স্টেশনে। আর ট্রেনটি দাঁড়াতো সেখানে কতক্ষণ, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মনে রাখবে যে ট্রেনটি সেখানে কতক্ষণের জন্য দাঁড়াতো। তো ট্রেনটি সেখানে দাঁড়াতো 10 মিনিটসের জন্য, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, 10 মিনিটের জন্য কিন্তু ট্রেনটা সেখানে দাঁড়াতো। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, কথার মানে হচ্ছে তারপর দ্রুত গতিতে জঙ্গলে যে ঢুকে যাচ্ছে ট্রেনটা, এই জঙ্গলে দ্রুত গতিতে ঢোকার আগে মাত্র 10 মিনিট সেখানে দাঁড়াতো। তো দেখো এটুকুর মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে, দেওয়ালি প্ল্যাটফর্মে কত, মানে দেওয়ালি যে স্টেশনে কটা প্ল্যাটফর্ম ছিল, একটাই প্ল্যাটফর্ম। আর কজন ফ্রুট ভেন্ডার ছিল, একজনই ফ্রুট ভেন্ডার। আর টি স্টল কয়টা, একটা টি স্টল। আর ট্রেনটি সেখানে কতক্ষণের জন্য দাঁড়াতো। ফর হাউ লং ডিড দ্য ট্রেন ওয়েট অ্যাট দেওলি, দেওলিতে কতক্ষণ দাঁড়াতো, তাহলে মনে রাখবে জাস্ট 10 মিনিটস, অনলি 10 মিনিটস, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, দ্রুত গতিতে জঙ্গলে ঢোকার আগে। ব্যাস, আশা রাখছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো অসুবিধা হবে না যতটা পড়াচ্ছি। আর তারপরেও যদি কারো কোনো মানে জানার জন্য দরকার হয়, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, জানাবে কমেন্টে। আর তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারটাই তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের গ্রুপে। নাম্বারটা একটু পরে তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে নাম্বারটা, ওই নাম্বারে তোমরা অ্যাড হয়ে যাবে। এরপরে দেখো, হোয়াই ইট স্টপড অ্যাট দেওলি, তাহলে কেন এটা দাঁড়াতো দেওলিতে, এটা মানে ওই যে ট্রেনটা, তাহলে ট্রেনটা কেন দাঁড়াতো দেওলিতে, আই ডোন্ট নো, মানে আমি জানি না। তাহলে লেখক কি জানে না, লেখক জানে না ট্রেনটা কেন দেওলিতে দাঁড়াতো, মানে ট্রেনটা দাঁড়ানোর কোনো কারণ সে খুঁজে পায়নি। কারণটা কি, নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে তেমন কিছু ঘটতো না। তেমন কিছু ঘটতো না মানে কেউ ট্রেন থেকে নামতোও না, কেউ ট্রেনে উঠতোও না। দেখো ওখানে বলেছে নো বডি গট অফ, গট অফ মানে নেমে পড়া, নো বডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না, অ্যান্ড নো বডি গট ইন, এবং কেউ ট্রেনে উঠতোও না। তাহলে গট অফ মানে হচ্ছে নেমে পড়া, আর গট ইন মানে এন্টার করা, প্রবেশ করা। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ, সেখানে কোনো কুলিও কিন্তু ছিল না। অন দ্য প্ল্যাটফর্ম, কেউ যদি নাও নামে নাও ওঠে তাহলে কুলি থেকে সেখানে কি করবে, স্বাভাবিক বিষয়। তো ওই জন্য সেখানে কোনো কুলিও ছিল না প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটি দাঁড়াতো সেখানে ফুল 10 মিনিটস। কীরকম 10 মিনিটস, সম্পূর্ণ 10 মিনিটস, পুরো 10 মিনিট কিন্তু সেখানে ট্রেনটি দাঁড়াতো। অ্যান্ড দেন তারপর এ বেল উড সাউন্ড, তাহলে একটা ঘন্টার ধ্বনি শোনা যেত। তাহলে আগে কিসের আওয়াজ পাওয়া যেত, তাহলে মনে রাখবে আগে কিন্তু বেলের শব্দ পাওয়া যেত। তারপর আগে যখন বেল বাজলো তারপর গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজাতো। তাহলে মনে রাখবে কিসের শব্দটা আগে হয়েছিল, আগে বেলের শব্দ, তারপরে গার্ড বাঁশি বাজালো। তাহলে বাঁশি বাজানোর কাজটা কে করেছিল, তাহলে বাঁশি বাজানোর যে কাজটা এটা কিন্তু গার্ডের দ্বারাই হয়েছে। তাহলে গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশিটা বাজিয়েছিল। অ্যান্ড প্রেজেন্টলি দেওলি উড বি লেফট বিহাইন্ড, তারপরে কি হয় না, তারপরে ট্রেনটি দেওলি মানে এই যে প্ল্যাটফর্মটাকে পিছনে ফেলে রেখে চলতে থাকে, অ্যান্ড ফরগটেন, এবং ভুলে যায়, ভুলে যায় মানে দেওলিটা কথা ভুলে যায়। ব্যাস, এটুকুই এখানে মনে রাখতে হবে। এখানে যে মেন কথা হচ্ছে নোবডি গট অফ অ্যান্ড নোবডি গেট ইন, এটা তোমাদের অ্যাজারশন রিজনেও থাকতে পারে। হ্যাঁ, তো মনে রাখবে বিবৃতি এবং তার উপযুক্ত কারণ দেখাতে হয়, কেন ট্রেনটি সেখানে, মানে কেন সেখানে কোনো কুলি ছিল না, কারণ সেখানে কেউ নামতো না, কারণ সেখানে কেউ উঠতো না, এটাই হচ্ছে তার মেন কারণ। আর ট্রেনটি কতক্ষণ দাঁড়াতো, মনে রাখবে ফুল 10 মিনিটস। এরপরে যেটা বলা হয়েছে, কে বাঁশি বাজিয়ে দিতেন, গার্ড বাঁশি বাজাতেন, আর বাঁশি বাজানোর আগে কিন্তু বেলের সাউন্ডটা হতো। আর তারপরে উড বি লেফট বিহাইন্ড, দেওলিকে পিছনে ফেলে রাখা যেত এবং তারপর তার কথা ভুলে যেত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখছি তোমরা বুঝতে পারছো ক্লাসটা খুব ভালোভাবে, এবং যদি চ্যানেলটায় প্রথমবার ভিডিও দেখে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কেন এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো সব আমি আরও পোস্ট করব যদি তোমাদের সাপোর্ট
পাওয়া যায় সেইভাবে। তো দেখো এরপরে আসছি পরের অংশটায়। এরপরে এখানে বলা রয়েছে আই ইউজ টু ওয়ান্ডার, মানে আমি অবাক হয়ে ভাবতাম হোয়াট হ্যাপেন্ড ইন দেওয়ালি, দেওয়ালিতে কি হতো বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেওয়ালগুলোর পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম। তাহলে এখানে লনলি লিটল প্ল্যাটফর্ম বলতে আমাদের কোন প্ল্যাটফর্মটাকে রেফার করছে? তো লনলি লিটল প্ল্যাটফর্ম বলতে যে প্ল্যাটফর্মটার কথা এখানে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে দেওয়ালি স্টেশনের কথা বলা রয়েছে। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। তো এখানে ভালো করে বোঝো, আই ইউজ টু ওয়ান্ডার, তাহলে আমি অবাক হয়ে ভাবতাম কি হতো দেওয়ালিতে এই স্টেশনের দেওয়ালের পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সর্বদাই দুঃখ পেতাম ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম, ওই রকম একাকী ছোট্ট প্ল্যাটফর্মের জন্য। তাহলে কোন প্ল্যাটফর্ম? ওই দেওয়ালির মতো যে প্ল্যাটফর্ম অন্য যদি কোথাও থাকে সেগুলোর জন্য লেখক সর্বদাই দুঃখ বোধ করতেন। লেখক সর্বদাই সেখানে কি করতেন না দুঃখ বোধ করতেন, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে দুঃখবোধটা তিনি করতেন, অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, আর যেই সমস্ত জায়গাগুলোতে কেউ কখনো ভিজিট করতে চাইতো না। এরপরে রয়েছে আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি। তাহলে আই ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়ান ডে একদিন আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি, একদিন আমি গেট অফ করব মানে নেমে পড়ব ট্রেন থেকে দেওলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে একটা দিন কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য। প্লিজ মানে অনুগ্রহ করে হয়, কিন্তু এখানে প্লিজটা ভার্ব অর্থে ব্যবহার হচ্ছে, এই জন্য এই জায়গায় প্লিজ কথার মানে হচ্ছে খুশি করার জন্য, শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য আমি সেখানে একদিন নামবো। আই ওয়াজ 18, তাহলে এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর, তাহলে ন্যারেটরের বয়স কত ছিল সেই সময় যখন তিনি আসছিলেন ট্রেনে করে তার দিদিমার বাড়িতে, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। তাহলে গল্প অনুযায়ী আমাদের বলতে হবে লেখকের বয়স ছিল 18 বছর, তিনি তখন কলেজ স্টুডেন্ট ছিলেন। দেখো তাহলে আই ওয়াজ 18, আমি আমার বয়স ছিল তখন 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, তা দিদিমার বাড়িতে আসছিলাম, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, এবং রাত্রিকালীন ট্রেনটা থেমেছিল দেওলিতে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, তাহলে এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, তাহলে একটা মেয়ে এসেছিল সেই প্ল্যাটফর্ম বরাবর সেলিং বাস্কেটস। তাহলে মেয়েটি কি সেল করছিল? এটা অবশ্যই মনে রাখবে, সেলিং বাস্কেটস মানে ঝুড়ি বিক্রি করতে। আর এখানে বলেছে যে কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, কথার মানে হচ্ছে প্ল্যাটফর্মে এগিয়ে এসে, মানে প্ল্যাটফর্মে এগিয়ে এসে ঝুড়ি বিক্রি করছিল। কি সেল করছিল মনে রাখবে? বাস্কেট সেল করছিল। আর তার বয়স কত ছিল? 18। আর কোনটার জন্য লেখক সরি ফিল করতো মানে দুঃখ বোধ করতো? সেই সমস্ত একাকী ছোট ছোট প্ল্যাটফর্মগুলোর জন্য। আর সেগুলোকে খুশি করার জন্য এই দেওয়ালির মতো জায়গাতে তিনি একদিন থামবেন বলে তিনি ডিসিশন নিয়েছিলেন। তো তারপরের অংশটাই আমরা এগোবো। এবার দেখো তারপর, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, তাহলে এখানে বলা রয়েছে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল। তাহলে কোল্ড মর্নিং মানে হচ্ছে শীতের একটা সকাল ছিল। এবং দ্য গার্ল হ্যাড এ শাল, দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তাহলে মেয়েটির যে কাঁধ, এই কাঁধে কি ছিল এটা মনে রাখবে, মেয়েটির কাঁধে ছিল এ শাল, মানে মেয়েটির কাঁধে একটি শাল জড়িয়ে রেখেছিল, মানে শালের যে চাদর হয় সেই শালটা জড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়ার বিয়ার, তার যে পা গুলো, এই পা গুলো ছিল খালি, মানে পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাকটা ছিল পুরনো, তাহলে যে পোশাকটা সে পরেছিল সেটা কিন্তু পুরনো। বাট শি ওয়াজ দ্য ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটি যুবতী। ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, কথার মানে হচ্ছে যে সুন্দরভাবে এবং মর্যাদার সহিত হাঁটছিল। এই জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো এমসিকিউ রয়েছে, ভালো করে মনে রাখবে। তাহলে এই যে সকালটা, যে সকালে ট্রেনটা সেখানে পৌঁছেছিল এবং মেয়েটিকে দেখা গিয়েছিল, সেই সকালটা কি রকম সকাল ছিল? এটা ছিল কোল্ড মর্নিং, মানে শীতের সকাল। আর মেয়েটির কাঁধে কি ছিল না, মেয়েটির কাঁধে ছিল একটা শাল, তার পায়ে কোনো জুতো ছিল না, মানে বিয়ার ফুট ছিল, খালি পায়ে। আর ক্লথস ওয়্যার, তার পোশাকগুলো কিরকম ছিল না, পোশাক ছিল ওল্ড, পুরনো। বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল, সে ছিল একটা যুবতী মেয়ে। আর সে কিভাবে হাঁটছিল এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এটা মনে রাখবে, এটা স্টার মার্ক করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এইটা।
সে কিভাবে হাঁটছিল। ওয়াকিং গ্রেসফুল্লি উইথ ডিগনিটি, মানে খুব সুন্দরভাবে এবং মর্যাদার সঙ্গে হাঁটছিল। ব্যাস এটুকুই হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে। এরপরে যে অংশটা রয়েছে, হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে এলো আমার জানালার কাছে। তাহলে শি বলতে এখানে সেই বাস্কেট সেলিং গার্লটিকে বোঝাচ্ছে। যখন সে আমার জানালার কাছে এসেছিল, সি স্টপ, সে কিন্তু থেমেছিল, মানে ট্রেনটা এখন অন্তত থেমে গেছে। শি স দ্যাট, সে দেখেছিল যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে চেয়ে রয়েছি। ইনটেন্টলি, খুব ভালো করে মনে রাখবে, ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ইনটেন্টলি, ইনটেন্টলি কথার মানে হচ্ছে এক দৃষ্টিতে, মানে কোনো রকম চোখের পলক না ফেলে, মানে গভীরভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকাকেই বলা হয় ইনটেন্টলি। তাহলে আরেকবার পড়িয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে এসেছিল, সি স্টপড, সে থেমেছিল। তাহলে জানালার কাছে যখন মেয়েটি এসেছিল তখন কি করেছিল, সে থেমেছিল। শি স দ্যাট, সে দেখেছিল যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে চেয়ে রয়েছি। ইনটেন্টলি, ইনটেন্টলি কথার মানে হচ্ছে গভীরভাবে। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু সর্বপ্রথমে শি প্রিটেন্ডেড, সে ভান করছিল নট টু নোটিস। তাহলে সর্বপ্রথমে মেয়েটা কি করেছিল, লেখককে দেখার পর সে প্রিটেন্ড করেছিল, মানে অ্যাক্টিং করেছিল। কিসের অ্যাক্টিং, যে সে যেন তাকে দেখতেই পাচ্ছে না, নট টু নোটিস মানে না দেখার ভান করা। নট টু নোটিস মানে না দেখার ভান, আর প্রিটেন্ড মানে অ্যাক্টিং করা। এটা প্রথমে করেছিল মেয়েটা। শি হ্যাড এ পেল স্কিন, খুব ভালো করে মনে রাখবে মেয়েটির স্কিন কেমন ছিল। তাহলে মেয়েটির যে স্কিন সেটা ছিল ফ্যাকাশে। তারপরে দেখো সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তাহলে চকচকে যে কালো চুল, এই চকচকে যে কালো চুল, এই কালো চুলে ঘেরা ছিল, সেটা মানে ঘেরা ছিল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং ঘন কালো এবং তার হচ্ছে অস্থির চোখ। তাহলে চোখগুলো কিরকম খুব ভালো করে মনে রাখবে, এটাই গুরুত্বপূর্ণ। ডার্ক ট্রাভেলড আইস, আর তার চুলগুলো হচ্ছে শাইনি ব্ল্যাক হেয়ার, যেগুলো ঘেরা ছিল, শাইনি ব্ল্যাক হেয়ার দিয়ে তার মাথাটা ঘেরা ছিল। স্কিন পেল স্কিন, স্কিনের যদি থাকে তাহলে বলতে পেল স্কিন অর্থাৎ ফ্যাকাশে স্কিন। আর আইস হচ্ছে ডার্ক ট্রাভেলড আইস। আবার অনেক জায়গায় থাকবে স্মাউল্ডারিং আইস, মায়াবী চোখ, যেটা লেখকের মনটাকে কেড়ে নিয়েছিল। বুঝতে পারলে এই গল্প তাহলে এইটুকুই আছে, মানে মেন অংশ এইটাই। তারপর আমরা বাকিটাও পড়বো। দেখো তারপর, অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন্ড, কথার মানে এখানে হচ্ছে এইটাই। তারপর সেই অনুসন্ধানী আর তীক্ষ্ণ চোখ, তাহলে সার্চিং মানে অনুসন্ধানী বলতে পারো, আর এলোকোয়েন্ট মানে এখানে মনে রাখবে তার যে তীক্ষ্ণ চোখ, মানে কথা বলার যে ভাবনাটা, সেগুলো মেট মাইন্ড মানে দুটো যেন একসঙ্গে মিলিত হয়ে গেল। মানে এটার মধ্য দিয়ে বলা হচ্ছে এইটাই, তাদের মধ্যে যে চোখে চোখে কথোপকথন, এটার মাধ্যমে তারা যেন তাদের মনের ভাবটাকে প্রকাশ করতে পেরেছিল কিছুটা হলেও, এটাই বোঝানো হচ্ছে এইখানে। এবার দেখো তোমাদের টেক্সট পার্ট আজকে এটুকুই করালাম, টেক্সট পার্ট, বাকি অংশটা আবার পরে হবে। তো এবার যেটুকু অংশ পড়ানো হলো, সে যে জায়গাগুলো আমি বললাম গুরুত্বপূর্ণ, তো তার ভিত্তিতেই এখানে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস এবার আমরা করব। প্রত্যেকটা এমসিকিউ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, তাহলে ন্যারেটর তার যে গ্রীষ্মের ছুটি, এই গ্রীষ্মের ছুটিগুলো কোথায় কাটাতেন। তো এখানে মনে রাখতে হবে প্রথম অপশান, ন্যারেটর যে তার গ্রীষ্মের ছুটিগুলো কাটাতেন, প্রথমে বলেছে দিল্লি, এরপর রয়েছে মুম্বাই, দেহরা, কলকাতা। তাহলে তোমরা ভালো করেই জানো তিনি দিল্লি থেকে দেহরাতে আসতেন তার গ্র্যান্ড মাদারের প্লেসে, তো এই জন্য সঠিক উত্তর কিন্তু দেহরা হবে। এটি হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার, দেহরা। নেক্সট প্রশ্নের দিকে মুভ করব। 2 নম্বর এমসিকিউ দেখো, দেখতে পাচ্ছ, হুজ প্লেস ডিড দ্য ন্যারেটর ভিজিট ডিউরিং হিজ সামার ভ্যাকেশন, তাহলে কার জায়গাতে লেখক ভিজিট করতে যাচ্ছে তার গ্রীষ্মের ছুটিতে। তাহলে খুব ভালো করেই তোমরা জানো, অপশন এতে বলা রয়েছে আঙ্কেলস প্লেস অর্থাৎ তার কাকার বাড়িতে, এরপরে রয়েছে গ্র্যান্ড মাদার্স প্লেস, ফ্রেন্ডস প্লেস, কাজিনস প্লেস। তাহলে সঠিক উত্তরটা সকলেরই জানা, এটির সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, গ্র্যান্ড মাদার্স প্লেস অর্থাৎ তার দিদিমার বাড়িতে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, 3 নম্বর এমসিকিউ।
দেখো, ইন হুইচ মান্থ ডিড দ্য ন্যারেটর ইউজুয়ালি লিভ দ্য প্লেন্স, তাহলে কোন মাসে ন্যারেটর সাধারণত এই যে সমতল ভাগ, এই সমতল ভাগটাকে ছেড়ে দিতেন। তাহলে আমরা পড়েছি আর্লি ইন মে, তাহলে মে মাসের শুরুতে তিনি ত্যাগ করতেন। আর রিটার্ন করতেন কখন না, রিটার্ন করতেন লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে কিন্তু তিনি ফিরে আসতেন, এটাই আমরা পড়েছি। দেখো পরের কোয়েশ্চেন, উত্তরগুলো দিয়ে দিয়েছি কারণ যাতে পরের বার পড়তে তোমাদের খুব সুবিধা হয়। আর যারা যারা পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ নাম্বারটা প্রত্যেকে, যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করো, ওই নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও যে পিডিএফ, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে পিডিএফ, একটা পয়সাও লাগবে না। তারপর আর এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষায় আসবে। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজুয়ালি রিটার্ন, তাহলে ন্যারেটর কখন রিটার্ন করতেন, আগেরটাই বলেই দিলাম। তাহলে প্রথম বলেছে আর্লি জুন, এরপর হচ্ছে লেট জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে আর্লি ইন মে তে তিনি কি করতেন, লিভ করতেন প্লেন্সটা, আর ফিরতেন কখন, লেট ইন জুলাই, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ এর দিকে এগিয়ে যাচ্ছি। হাউ ফার ওয়াজ দেওয়ালি স্টেশন ফ্রম দেহরা, তাহলে এই যে দেহরা, এই দেহরা থেকে দেওয়ালি স্টেশনটা কতটা দূরে, হাউ ফার, হাউ ফার এর বাংলা হচ্ছে কত দূর, কত দূর ছিল দেওয়ালি স্টেশন ফ্রম দেহরা। সর্বপ্রথমে কোনো কোশ্চেনের অ্যান্সার করার আগে প্রশ্নটা বুঝতে হবে, তাহলে খুব সহজ। আর যেহেতু তোমাদের অপশন রয়েছে, অপশনগুলো দেখেও কিছুটা তোমরা বুঝতে পারবে। তো হাউ ফার ওয়াজ দেওয়ালি স্টেশন ফ্রম দেহরা, তো দেহরা থেকে হাউ ফার ওয়াজ দেওয়ালি, দেওয়ালিটা কত দূরে দেহরা থেকে। প্রথম অপশন রয়েছে 20 মাইলস, বিতে রয়েছে 30 মাইলস, সিতে রয়েছে 40 মাইলস, আর ডিতে রয়েছে 50 মাইলস। খুব সহজ উত্তর। তাহলে এখানে মনে রাখতে হবে দেহরা থেকে দেওলির যে দূরত্ব সেটি হচ্ছে অপশন বি 30 মাইলস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে 6 নম্বর এমসিকিউ, হোয়াট ডিড দেওলি মার্ক দ্য বিগিনিং অফ, তাহলে দেওলিটা কিসের শুরু নির্দেশ করে, মাউন্টেন্স পর্বতের, ডেজার্ট মরুভূমি, হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, আর এ রিভার ভ্যালি একটি নদী উপত্যকা। তাহলে দেওলি যে রয়েছে এই দেওলিটা আমাদের মার্ক করে অর্থাৎ চিহ্নিত করে হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ যেটা রয়েছে দেখে নাও তোমরা ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য ভীষণই উপযোগী এবং প্রত্যেকটা পরীক্ষায় আসার মতোই কোশ্চেন রেখেছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে অ্যাট হোয়াট টাইম ডিড দ্য ট্রেন ইউজুয়ালি রিচ দেওলি, তাহলে কোন সময়ে ট্রেনটা পৌঁছাতো দেওলিতে, তাহলে দেওলি স্টেশনে ট্রেনটা কোন সময় পৌঁছাতো, টাইমটা আমাদের বলতে হবে। 3 AM, এরপর রয়েছে 4 AM, এরপর রয়েছে 5 AM, পরেরটা রয়েছে 6 AM। তো যে সময় ট্রেনটা দেওলিতে পৌঁছতো সেটা হচ্ছে 5 AM, অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো অপশান উত্তরটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের খুব সুবিধা হয়। আর যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, পিডিএফটা পেয়ে যাবে। শুধু নাম্বারটা সেভ করে পিডিএফ বলে লিখে দাও, তাহলে আমি বুঝে নেবো যে পিডিএফটা তোমার দরকার। পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। হাউ ওয়াজ দ্য স্টেশন লিট ইন দ্য আর্লি মর্নিং, তাহলে এই যে আর্লি মর্নিং অর্থাৎ ভোরবেলা স্টেশনটা কিভাবে আলোকিত হতো, মানে কিভাবে আলোকিত ছিল আর কি। অপশন এতে বলেছে ক্যান্ডেলস অনলি, মানে মোমবাতির দ্বারা শুধু, এরপর রয়েছে ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্পস, সিতে রয়েছে সানলাইট অনলি, আর ডিতে রয়েছে ল্যান্টার্নস অনলি। তো খুব ভালো করে তোমরা টেক্সটটা পড়লে একটু আগে। তো স্টেশনটা আলোকিত হতো কিসের দ্বারা, না স্টেশনটা আলোকিত হতো ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতির দ্বারা। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্পস। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন, হোয়াট কুড বি সিন অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, তাহলে এই যে রেলওয়ে লাইন, এই রেলওয়ে লাইন বরাবর কি দেখা যেত। তো রেলওয়ে লাইন বরাবর কি দেখা যেত, অপশন এতে বলা যে ভিলেজ, এরপরে হচ্ছে মাউন্টেন্স পর্বত, জঙ্গল, এ মার্কেট। তাহলে রেলওয়ে লাইন বরাবর যেটা দেখা যেত সেটা হচ্ছে জঙ্গল, অর্থাৎ হেভি জঙ্গল অফ দ্য তরাই। তোমরা ভালো করে এটা জেনেছো একটু আগে।
তো অনেকগুলো এমসিকিউ আছে, আর প্রত্যেকটা হচ্ছে যতটা পড়িয়েছি তার ভিত্তিতে কিন্তু আমি জিজ্ঞেস করছি, তারপর আবার পড়াবো, আবার ধরবো। তো এইভাবে করলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনের লেভেলটা কোথায়, কতগুলো প্রশ্নের উত্তর তোমার ঠিকঠাক হচ্ছে। আর এগুলো করে যাও, দেখবে কেউ আটকাতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছে। আর কোথাও যেতে হবে না, শুধু এই ক্লাসগুলো করো, সম্পূর্ণ ফ্রি, একটা টাকা কাউকে দেওয়ারও প্রয়োজন পড়বে না। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। হাউ মেনি প্ল্যাটফর্মস ডিড দেওয়ালি স্টেশন হ্যাভ? তাহলে এই যে দেওয়ালি স্টেশন, এই দেওয়ালি স্টেশনে কতগুলো প্ল্যাটফর্ম ছিল এটা বলতে হবে। কতগুলো প্ল্যাটফর্ম? 2 প্ল্যাটফর্ম, 3 প্ল্যাটফর্ম, 1 অর 4? তাহলে দেওয়ালি যে প্ল্যাটফর্ম, এই দেওয়ালি প্ল্যাটফর্মে আচ্ছা দেওয়ালি স্টেশন, সরি, দেওয়ালি স্টেশনে প্ল্যাটফর্ম ছিল শুধুমাত্র একটাই, একটাই শুধুমাত্র প্ল্যাটফর্ম। ব্যাস এ পর্যন্ত আমরা 10টা এমসিকিউ করে নিলাম। এরপর বাকি এমসিকিউ গুলোর দিকে এক নজরে চোখ বুলিয়ে নেব। আর যতটা পড়িয়েছি তার ভিত্তিতেই এমসিকিউ গুলো তৈরি করেছি, কোনো বই থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন তোলা নয় এগুলো। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ প্রেজেন্ট অন দ্য প্ল্যাটফর্ম? তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ প্রেজেন্ট অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনটা ছিল সেটা বলতে হবে। তাহলে দেখো, এগুলো কোনো বই থেকে ডাইরেক্ট কোনো প্রশ্ন তোলা নয়, যে ডাইরেক্ট বই থেকে তুলে তুলে পড়িয়ে দিচ্ছি বা দেখে দেখে বলছি, এমন কোনো ব্যাপার নয়। অনেক সময় ধরে এটা তৈরি করে তারপরে করানো হচ্ছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ প্রেজেন্ট অন দ্য প্ল্যাটফর্ম? তো প্রথম অপশানে রয়েছে রেস্টুরেন্ট, এরপর রয়েছে টি স্টল, তারপরে সিনেমা হল, তারপরে রয়েছে লাইব্রেরি। তো প্ল্যাটফর্মে যেটা প্রেজেন্ট ছিল সেটা হচ্ছে টি স্টল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, এমসিকিউ 12তে যেটা রয়েছে, ফর হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ এট দেওলি? তাহলে ট্রেনটা কত সময়ের জন্য দাঁড়াতো দেওলিতে? এটা সকলেই জানে, সেটা হচ্ছে 10 মিনিটস, 10 মিনিটের জন্য দাঁড়াতো। হয়তো ক্লাসটা একটু লং, কিন্তু অনেক ভ্যালুয়েবল এবং অনেক ইনফরমেটিভ, দেখলেই বুঝতে পারবে। দেখো তারপরের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এমসিকিউ নম্বর 13তে যেটা রয়েছে, এবার এখানে বলা হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি? ন্যারেটর কেন দুঃখ পেত দেওয়ালি স্টেশনের জন্য? কারণ এটা ডার্টি ছিল, নোংরা। নোবডি ওয়ান্টেড টু ভিজিট ইট, কেউ চাইতো না এতে ভ্রমণ করতে। ইট ওয়াজ টু ক্রাউডেড, এটা ভীষণ ভিড়। আর ইট হ্যাড নো ট্রেনস, এতে কোনো ট্রেন ছিল না। তো খুব ভালো করেই জানো উত্তরটা কি এর প্রশ্নের। তো ন্যারেটর দুঃখ পেত দেওয়ালি স্টেশনের জন্য কারণ নোবডি ওয়ান্টেড টু ভিজিট ইট, কেউ এতে ভ্রমণ করতে চাইতো না, মানে কেউ নামতো না, উঠতো না। আর এতে মানুষ খুব একটা ভ্রমণ করতো না, ওই জন্য লেখক এই স্টেশনটার জন্য দুঃখ পেত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, 14 নম্বর। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইড টু ডু ওয়ান ডে? তাহলে ন্যারেটর কি করবেন বলে সিদ্ধান্ত নিলেন একদিন? একদম কনটেক্সট অনুযায়ী, কিন্তু একদম অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়, যতটা পড়ানো আছে তার ভিত্তিতে যা যা হতে পারে সেটাই। তাহলে তারপরেই ছিল, তাহলে হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইড টু ডু ওয়ান ডে? ন্যারেটর কি করবেন বলে সিদ্ধান্ত নিলেন একদিন? অপশান এতে রয়েছে বাই দ্য স্টেশন, স্টেশনটাকেই কিনে নেবেন। তারপরে বিতে বলে স্পেন্ড এ ডে অ্যাট দেওলি, একটা দিন কাটাবেন দেওলিতে। ওয়ার্ক অ্যাট দ্য স্টেশন, তো সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে স্পেন্ড এ ডে অ্যাট দেওলি, দেওলিতে একটা দিন কাটাবেন। আর ডিতে রয়েছে লিভ দ্য ট্রেন ফর এভার, চিরকালের মতো ট্রেনটা ছাড়বেন। এগুলো নয়, সঠিক উত্তর হচ্ছে স্পেন্ড এ ডে অ্যাট দেওলি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে মুভ করব। 15 নম্বর এমসিকিউ, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর? ন্যারেটরের বয়স কত ছিল? তাহলে ন্যারেটরের বয়স 18, তোমরা খুব ভালো করেই জানো, এতে আর বলার কিছু নেই। এরপরে 16 নম্বর এমসিকিউটা যেটা রেখেছি, এবার দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং? মেয়েটা কি বিক্রি করছিল? প্রথম অপশনে রয়েছে ফ্লাওয়ার্স, টি, চা, ফ্রুটস, বাস্কেট। তো সঠিক অ্যান্সার খুব ভালো করেই জানা সকলের, দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট, মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল। এরপরে 17 দাগের যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক? তাহলে আবহাওয়াটা কেমন ছিল হোয়েন দ্য গার্ল অ্যাপিয়ার্ড, যখন মেয়েটিকে দেখা গিয়েছিল? হট মর্নিং, গরম সকাল, রেইনি মর্নিং, বৃষ্টিমুখর সকাল, কোল্ড মর্নিং, স্ট্রমি মর্নিং। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে, এটি ছিল একটা শীতের সকাল, ওই জন্য মেয়েটা তার কাঁধে একটা শাল জড়িয়েছিল। গল্পে পড়লে তোমরা, তাহলে এটা হচ্ছে কোল্ড মর্নিং হবে। এই এই প্রশ্নের জন্য কোল্ড মর্নিং, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 18 দাগে যে প্রশ্নটা রয়েছে একটু আগেই পড়লাম, হোয়াট ওয়াজ থ্রোন অ্যাক্রস দ্য গার্লস শোল্ডার? মেয়েটির কাঁধ বরাবর কি ছিল?
তো মেয়েটির কাঁধ বরাবর ছিল শল। এরপরে যে প্রশ্ন রয়েছে, হাউ ওয়ার দ্য গার্লস ফিট ডেসক্রাইবড, তাহলে মেয়েটির যে পাগুলো এগুলো কিভাবে বর্ণিত হয়েছে। তো মেয়েটির পায়ে কিছু ছিল না, তো ওই জন্য এটা আমরা বলতে পারি বিয়ার ফুট, মানে তিনি খালি পায়ে ছিলেন। বাকি অপশানগুলো আর পড়লাম না। এরপরে 20 নম্বর এমসিকিউ যেটা রয়েছে, হুইচ ওয়ার্ডস বেস্ট ডেসক্রাইব দ্য গার্ল, কোন শব্দগুলো সব থেকে ভালো বর্ণনা করে মেয়েটির ব্যাপারে। প্রাউড অ্যান্ড রুট, মেয়েটা ছিল অহংকারী এবং উগ্র। গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড, অ্যাংরি অ্যান্ড ইমপেশেন্ট, উইক অ্যান্ড লেজি। তো মেয়েটির চলার ধরন অনুযায়ী আমরা বলতে পারি মেয়েটির যে বেস্ট ডেসক্রাইব সেটা হচ্ছে গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড, অর্থাৎ সুন্দর এবং মর্যাদা সম্পন্ন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে অ্যানালাইসিস করে এখানে রাখা আছে। বই থেকে তোমরা মেলাবে, তোমাদের কাছে যে সহায়িকা বইগুলো রয়েছে, রায়মার্টিন বলো বা তুলসীর কোশ্চেন বান্স ডাফ অ্যান্ড দত্তের, দেখবে কিছু কিছু প্রশ্ন নেই, সেগুলোতে নেই, কিন্তু আমার এখানে এমসিকিউতে আছে। সেগুলো অ্যাড করেছি কেন, পরীক্ষার জন্য উপযোগী হতে পারে তোমাদের জন্য। সেগুলো প্র্যাকটিস করো, তার পাশাপাশি এগুলোও করো, অনেক উপকারে আসবে। এরপরে দেখো 21-এর দাগে যে প্রশ্নটা রাখা আছে, হোয়াট কাইন্ড অফ আইস ডিড দ্য গার্ল হ্যাভ, মেয়েটির কি ধরনের চোখ ছিল। তাহলে মেয়েটির চোখগুলোর বর্ণনা দিতে বলা যে ব্লু অ্যান্ড চিয়ারফুল, গ্রিন অ্যান্ড ব্রাইট, ডার্ক অ্যান্ড ট্রাবলড। তো সঠিক অ্যান্সার হচ্ছে ডার্ক অ্যান্ড ট্রাবলড, মানে অস্থির চোখ এবং ঘন কালো চোখ। খুব সুন্দর, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটরস উইন্ডো, তাহলে কি ঘটেছিল যখন মেয়েটা এসেছিল ন্যারেটরের জানালার কাছে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে শি স্টপ নিয়ার দ্য উইন্ডো, সে জানালার কাছে এসে থেমেছিল। আর বাকি অপশনগুলো কেন নয়, তার মানেটা তোমাকে বুঝতে হবে। শি ইগনোরড হিম কমপ্লিটলি, সে তাকে পুরোপুরি ইগনোর করেছিল, তাহলে এটা তো হবে না। শি শাউটেড অ্যাট হিম, সে তার দিকে দেখে চিৎকার করেছিল, এটাও না। তো রাইট অ্যান্সার হচ্ছে শি স্টপ নিয়ার দ্য উইন্ডো, আর লাস্টেরটা বলছে শি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এগুলো একটাও না। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো এক নজর, তো বলা রয়েছে এখানে, হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে মেয়েটা কিরকম প্রতিক্রিয়া করেছিল হোয়েন দ্য ন্যারেটর লুকড অ্যাট হার, যখন ন্যারেটর তার দিকে তাকিয়েছিল। শি স্মাইলড ইমিডিয়েটলি, সে তৎক্ষণাৎ হেসেছিল, একদম নয়, এটা হবে না। শি প্রিটেন্ডেড নট টু নোটিস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সে ভান করেছিল যেন সে তাকে দেখতে পায়নি। শি বিকেম অ্যাংরি, সে রেগে গিয়েছিল, এটাও হবে না। শি লেফট কুইকলি, সে তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, তাহলে এগুলো একটাও নয়। রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে শি প্রিটেন্ডেড নট টু নোটিস, অপশন বি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সার সঠিক এবং অনেক অ্যানালাইসিস করে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, এবং পুরো গল্প থেকেও তুলিনি, যতটা পড়ানো হয়েছে তার উপর আবার পড়াবো আবার দেবো, এভাবে পড়তে হবে। আর এভাবে যদি পড়ো, প্রথমে থিওরি তারপর এমসিকিউ, দেখবে অবশ্যই সাকসেস হবে এবং ভালো নাম্বার পাবে, গ্যারেন্টি। তারপরে 24 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, হুইচ লাইন বেস্ট শোজ দ্য কানেকশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, তাহলে কোন লাইনটা সব থেকে ভালো নির্দেশ করে বা দেখায় কানেকশন, সংযোগ বিটুইন ন্যারেটর এবং গার্ল, ন্যারেটর এবং মেয়েটির মধ্যে কোন লাইনটা খুব ভালো একটা কানেকশনের সংযোগ। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ নামতো না ট্রেন থেকে, এই লাইনটা। গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড বাঁশি বাজিয়ে দিত, তাহলে গার্ড বাঁশি বাজালে এদের সঙ্গে সম্পর্কের কোনো লাইন এগুলো নয়। এবার দেখো তারপর এই যে লাইনটা, এটাই হচ্ছে সঠিক লাইন। দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেড মাইন্ড, সেই অনুসন্ধানী চোখগুলো যেন আবার তার সঙ্গে মিলিত হলো এবং অনেক কিছু যেন বলতে চাইলো। অপশন সি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এটার মাধ্যমে বোঝা যায় তাদের মধ্যে একটা কানেকশন ছিল ন্যারেটর এবং গার্লের মধ্যে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য ন্যারেটর ট্রাভেলড বিটুইন, তাহলে ন্যারেটর যে ট্রাভেল করতো এটা কোন কোন জায়গার মধ্যে, অবশ্যই অ্যান্সারটা তোমরা জানো। দেওলি অ্যান্ড মুম্বাই, দেওলি অ্যান্ড দেহরা, কলকাতা অ্যান্ড দেহরা, চেন্নাই অ্যান্ড দেওলি। এই প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট সেকশনে চাইছি স্টুডেন্টদের কাছ থেকে, অবশ্যই তোমরা এটার অ্যান্সারটা জানাবে। পরবর্তী প্রশ্নের দিকে মুভ করছি। দ্য ফরেস্টস নিয়ার দেওলি বিলং টু দ্য হিমালয়াস, ইন্ডিয়ান ডেজার্ট, ইন্ডিয়ান তরাই, সুন্দরবন। তো সঠিক উত্তর যেটা সেটা এখানে লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, ইন্ডিয়ান তরাই,
ভারতীয় তরাই। 27 নম্বর এমসিকিউ, দ্য জঙ্গল বিকেম ভিজিবল, তাহলে জঙ্গলটা দৃশ্যমান হতো ইন দ্য আফটারনুন সানলাইট, বিকেলের সূর্যালোকে, ইভিনিং ডার্কনেস, সন্ধ্যার অন্ধকারে, ফেন্ট লাইট অফ ডন, ভোরের আবছা আলোতে, আর মুনলাইট, চাঁদের আলোতে। তো জঙ্গল বিকেম ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ ভোরবেলার যে আবছা আলো, সেই আবছা আলোতে জঙ্গলটা দৃশ্যমান হতো। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 28 নম্বর এমসিকিউ, হুইচ রুম ওয়াজ প্রেজেন্ট অ্যাট দেওলি স্টেশন, তাহলে কোন রুমটা ছিল? ডাইনিং রুম, ওয়েটিং রুম, রিডিং রুম, গেস্ট রুম। তাহলে ভালো করে জানো ওয়েটিং রুম ছিল, প্রতীক্ষালয়। তারপর অপশন অনুযায়ী বলতে হবে। এরপরে 29 নম্বর যে এমসিকিউটা রয়েছে, হু উড ব্লো দ্য হুইসেল বিফোর দ্য ট্রেন লেফট, তাহলে ট্রেন ছেড়ে দেওয়ার আগে কে বাঁশি বাজিয়েছিল? তাহলে বাঁশি যিনি বাজিয়েছিলেন তিনি হলেন গার্ড। পরবর্তী প্রশ্নটা তোমাদের জন্য, দেখো কি আছে। 30 নম্বর এমসিকিউ, হোয়াট সাউন্ড ওয়াজ হিয়ার্ড বিফোর দ্য ট্রেন মুভ, তাহলে ট্রেন চলে যাওয়ার আগে কিসের শব্দ শোনা গিয়েছিল? ট্রেন চলে যাওয়ার আগে আমরা ভালো করে জানি বেল। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে যে প্রশ্নটা রয়েছে, হোয়াট হ্যাপেন টু দেওলি আফটার দ্য ট্রেন লেফট, ট্রেনটা চলে যাওয়ার পর দেওলিতে কি হতো? ইট বিকেম ক্রাউডেড, এটা জনবহুল হয়ে পড়তো। ইট ওয়াজ ফরগেন, এটার কথা ভুলে যাওয়া হতো। ইট বিকেম নয়েজি, ভীষণ হই হট্টগোল চিৎকার চেঁচামেচি হতো। ইট ডিসঅ্যাপিয়ার্ড, এটা অদৃশ্য হয়ে যেত। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, হোয়াট হ্যাপেন টু দেওলি, দেওলিতে কি হতো আফটার দ্য ট্রেন লেফট? ইট ওয়াজ ফরগেটেন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। যতটুকু করিয়েছি তার উপর কি কি ধরনের প্রশ্ন হতে পারে, একদম সম্পূর্ণ ডিটেলস, একদম ডিটেলসে ক্লাসটা হয়তো বড় কিন্তু ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ, বারবার বলে দিচ্ছি। দেখবে এর মধ্যেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে যে কোনো বই ধরলে এগুলো করে দেওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দেওলি, কেন ন্যারেটর অবাক হতো এই দেওলিকে নিয়ে? ইট ওয়াজ রিচ, ইট হ্যাড মেনি টুরিস্ট, নাথিং সিম টু হ্যাপেন দেয়ার, তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তেমন কোনো কিছু হতো না সেই দেওয়ালি স্টেশনে, ওই জন্য লেখক এতে অবাক হয়ে যেতেন। 33 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু প্লিজ, ন্যারেটর কি খুশি করতে চেয়েছিলেন, মানে কোন জিনিসটাকে খুশি করতে চেয়েছিলেন? অপশন এতে বলা হচ্ছে স্টেশন মাস্টার, এরপর রয়েছে দ্য টাউন অফ দেওলি, হিজ গ্র্যান্ড মাদার, দ্য প্যাসেঞ্জার্স। কাকে খুশি করতে চেয়েছিলেন? তো ন্যারেটর যাকে খুশি করতে চেয়েছিলেন সেই দেওলিকে, মানে দেওলি স্টেশনটাকে আর কি। এরপরে 34 নম্বরের যে প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ডুইং হোয়েন দ্য গার্ল অ্যাপিয়ার্ড, একটা প্রশ্ন মানে সেই রকম নেই যেগুলো বই থেকে হুবহু তোলা, আর এগুলো অনেক ভেবেচিন্তে প্রশ্নগুলো রাখা আছে যাতে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে, সঠিকভাবে বুঝতে পারে, তাদের মধ্যে যেন একটা থিঙ্কিং লেভেল তৈরি হয়, সেই জন্য। তো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ডুইং হোয়েন দ্য গার্ল অ্যাপিয়ার্ড, তাহলে ন্যারেটর কি করছিল যখন মেয়েটা অ্যাপিয়ার হয়েছিল, মানে দেখা দিয়েছিল? অপশন এতে বলা হয়েছে স্লিপিং, ঘুমাচ্ছিল, রিডিং এ বুক, বই পড়ছিল, সিটিং ইন দ্য ট্রেন, ট্রেনে বসেছিল, আর তারপর বলছে ড্রিঙ্কিং টি আউটসাইড। তাহলে ন্যারেটর কি করছিলেন? তো ন্যারেটর সিটিং ইন দ্য ট্রেন, ট্রেনে তখন বসেই ছিলেন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরের এমসিকিউ দেখো, দ্য গার্ল ওয়াকড অ্যালং দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম বরাবর মেয়েটা হাঁটছিল কিরকম ভাবে? অপশন এতে বলা রয়েছে স্লোলি অ্যান্ড গ্রেসফুলি, কুইকলি অ্যান্ড অ্যাংরিলি, নার্ভাসলি, লেজিলি। তো কুইকলি অ্যান্ড অ্যাংরিলি না, দ্রুতভাবে এবং রেগে গিয়ে, নার্ভাসলি দুর্বলভাবে, লেজিলি অলসভাবে, এগুলো একটাও নয়। স্লোলি অ্যান্ড হচ্ছে গ্রেসফুলি, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। গ্রেসফুলি মানে সুন্দরভাবে এবং ধীরে ধীরে হাঁটছিল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য গার্লস ক্লথস ওয়্যার, তাহলে মেয়েটির যে পোশাক, এই পোশাকগুলো কেমন ছিল, পোশাকটা কেমন? এক্সপেন্সিভ মানে ভীষণ দামি, ফ্যাশনেবল। তারপরের অপশন দেখো বলা রয়েছে ওল্ড আর ব্রাইটলি কালার্ড, উজ্জ্বল আলোয় আলোকিত আর ওল্ড। তো খুব ভালো করে জানো মেয়েটির পায়ে কোনো জুতো ছিল না এবং তার পোশাক যেটা পরেছিল সেটা ওল্ড ছিল, অর্থাৎ
পুরনো ছিল। অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল, আর এই এমসিকিউগুলো প্র্যাকটিসের মাধ্যমে তুমি বুঝতে পারছো তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। কতগুলো প্রশ্নের সঠিক উত্তর হলো অবশ্যই কিন্তু জানাবে। আর যারা যারা পিডিএফটা মনে করছো প্রয়োজন বা পিডিএফটা পেলে আরও পড়াটা ভালো হতো, যে নাম্বারটা দিয়ে রেখেছি নাম্বারটাই যোগাযোগ করো, নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করো, পিডিএফটা দিয়ে দেবো, একটা পয়সা লাগবে না, ফ্রিতে পেয়ে যাবে। পরের কোশ্চেনের দিকে এগোবো। হুইচ কোয়ালিটি অফ দ্য গার্ল ইমপ্রেসড দ্য ন্যারেটরস মোস্ট? তাহলে ন্যারেটরকে মেয়েটির কোন গুণাবলী সব থেকে বেশি মুগ্ধ করেছিল? হার ওয়েলথ, তার সম্পদ, হার ডিগনিটি, হার লাউড ভয়েস, হার এডুকেশন। তাহলে এগুলো কোনোটাই জানা যায়নি, কিন্তু তার মর্যাদা কথা তিনি লক্ষ্য করেছিলেন তার চলার মধ্যে, আর সেটাই তাকে ইমপ্রেসড করেছিল। হার ডিগনিটি অ্যাকর্ডিং টু অপশন, অপশন অনুযায়ী বলতে হবে। এর পরের কোশ্চেনটা রয়েছে, দ্য ন্যারেটর লুকড অ্যাট দ্য গার্ল। ন্যারেটর মেয়েটির দিকে তাকিয়েছিল কিভাবে? কেয়ারলেসলি, ইন্টেন্টলি, রুটলি, ফিয়ারফুলি। তো ন্যারেটর মেয়েটির দিকে তাকিয়েছিল ইন্টেন্টলি, মানে গভীরভাবে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন বি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য গার্লস হেয়ার ওয়াশ, মেয়েটির চুলগুলো কেমন ছিল? অপশন এতে বলা রয়েছে ব্রাউন, বিতে রয়েছে গ্রে ধূসর, গোল্ডেন, আর ব্ল্যাক অ্যান্ড শাইনি। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড শাইনি, কালো এবং চকচকে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য গার্লস আইস ওয়ার ডেসক্রাইবড অ্যাজ, মেয়েটির চোখগুলোকে বর্ণনা করা হয়েছে। একই প্রশ্ন দুবার দেওয়া রয়েছে, তবে অপশানগুলো বদলে দেওয়া আছে। মেয়েটির চোখগুলোকে এখানে অনুসন্ধানী চোখ, এবং সেই চোখ যেগুলো কিছু বলতে চায়, এরকম সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর হয়তো 10টার মতো প্রশ্ন থাকতে পারে, এই 10টা প্রশ্নের মধ্য দিয়ে ভিডিওটাকে শেষ করব। দ্য অ্যাটমসফিয়ার অফ দেওয়ালি স্টেশন, তাহলে অ্যাটমসফিয়ারের কথা বলতে হবে, সেখানকার পরিবেশ দেওয়ালি স্টেশনের। ক্যান বেস্ট বি ডেসক্রাইব, সব থেকে ভালোভাবে বর্ণনা হয় কোন ওয়ার্ডটার দ্বারা? ক্রাউডেড জনবহুল, চেয়ারফুল, লনলি, লাক্সারিয়াস। লনলি প্ল্যাটফর্ম, এটাতে কেউ নামতেও না উঠতেও না, তাহলে সব থেকে ভালো হচ্ছে লনলি, চেয়ারফুল নয়। এটা ভীষণ যে একটা আনন্দময় একটা জায়গা এমনটা নয়, আর বিলাসবহুলও নয়। পরবর্তী 42 নম্বরের যে কোশ্চেন, এগুলো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল চেক করার জন্য এই কোশ্চেনগুলো চলছে, 42 থেকে 50 পর্যন্ত যেগুলো থাকবে। দ্য ন্যারেটরস ফিলিং টুয়ার্ড দেওয়ালি স্টেশন ওয়ার মেনলি অফ, এগুলো ডাইরেক্ট বই থেকে অপশন নয়, এগুলো তোমার থিঙ্কিং লেভেলের উপরে, তোমার বোঝার উপরে, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপরে। দ্য ন্যারেটরস ফিলিং, ন্যারেটরের অনুভূতি টুয়ার্ড দেওয়ালি স্টেশন, দেওয়ালি স্টেশনের প্রতি প্রধানত ছিল হেট্রেট ঘৃণার অনুভূতি, সিম্প্যাথি করুণার অনুভূতি, ফিয়ার ভয়, অ্যাঙ্গার। তো দেওয়ালি স্টেশনের প্রতি লেখক রাস্কিন বন্ডের যে অনুভূতি, সেটা কিরকম অনুভূতি? ঘৃণার অনুভূতি, করুণার অনুভূতি, ভয়, না ক্রোধ? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সিম্প্যাথি, করুণা। কেন? তার ওই দেওয়ালি স্টেশনের প্রতি তিনি দুঃখ বোধ করেছেন, এবং সেটাকে তিনি খুশি করার জন্য একদিন থাকবেন বলেও, একদিন কাটাবেন বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনের দিকে আসছি। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু মনে রাখবে, এগুলো বই থেকে ডাইরেক্ট লাইন না যে খুঁজলে তোমরা পারবে, এগুলো তোমাদের বুঝে বুঝে উত্তর দিতে হবে। আর এখানে দেখো, হুইচ লিটারারি এলিমেন্ট ইজ স্ট্রংলি ইউজড ইন ডেসক্রিপশন অফ দেওয়ালি, তাহলে দেওয়ালির বর্ণনা করতে গিয়ে কোন সাহিত্যিক উপাদান এখানে ব্যবহার করা হয়েছে? হিউমার, মানে হাস্যরস, সাসপেন্স, সন্দেহ, ইমেজারি, আর স্যাটায়ার। সঠিক উত্তর হচ্ছে ইমেজারি। এই প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ না যতটা 1 থেকে 30 পর্যন্ত ছিল। এগুলো কবিতার ক্ষেত্রে এই তোমার লিটারারি ডিভাইস বা লিটারারি এলিমেন্ট, এগুলো বেশি ব্যবহার করি আমরা, বা বেশি সাধারণত প্রশ্ন আসে। তবে এগুলো কিন্তু জানতে হবে, যারা একটু ভালো জানতে চাও, যাদের জানার আকাঙ্ক্ষা রয়েছে, তাদের জন্য এই প্রশ্নগুলো রাখা আছে। এরপরেরটা, দ্য ট্রেন রাস্ট ইনটু দ্য ফরেস্ট আফটার লিভিং, ট্রেনটা দ্রুত গতিতে ঢুকতো জঙ্গলে আফটার লিভিং, কি ছেড়ে দেওয়ার পর? দেওয়ালি ছাড়ার পর। তারপরেরটা রয়েছে, হোয়াট ডাজ দ্য লনলি প্ল্যাটফর্ম সিম্বলাইজ, তাহলে এই যে একাকী প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কি জিনিসটাকে নির্দেশ করে? ওয়েলথ, সম্পদকে নির্দেশ করে, অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযান, তারপর বাকি অপশন রয়েছে আইসোলেশন অ্যান্ড সাকসেস। সঠিক অ্যান্সার হচ্ছে আইসোলেশন। এরপরে রাখছি, দ্য ন্যারেটরস কিউরিওসিটি অ্যাবাউট দেওয়ালি শোজ হিজ,
ন্যারেটরের যে কৌতূহল দেওলি স্টেশনকে নিয়ে দেখায় ন্যারেটরের কি ইমাজিনেশন, অর্থাৎ তার যে কল্পনা সেটা। পরবর্তী যে প্রশ্ন 47-এর দাগে, দ্য ফ্রেজ ডিমলি লিট, তাহলে এখানে যে শব্দগুচ্ছ রয়েছে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ডিমলি লিট আবছা আলোয় আলোকিত, এটার মানেটা বলতে হবে। ফুললি ব্রাইট সম্পূর্ণভাবে উজ্জ্বল, ডেকোরেটেড সাজানো, নট ব্রাইটলি ইলুমিনেটেড, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, নট ব্রাইটলি ইলুমিনেটেড, উজ্জ্বলভাবে আলোকিত নয়। দেখো তারপরেরটা, হোয়াই ডিড দ্য স্টেশন হ্যাভ ভেরি ফিউ ফেসিলিটিস, তাহলে কেন এই স্টেশনে ভেরি ফিউ, তোমরা পড়েছো পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ ফেসিলিটিস তাহলে খুব কম সুবিধা কেন এই স্টেশনটাতে ছিল, কারণ লোকজন বেশি যদি নামা ওঠা করতো তবে তো সেল হতো, বিক্রি হতো, সব কিছু থাকতো, এখানে কেউ নামেও না ওঠেও না, তাহলে নো বডি ওয়ার্ক দেয়ার, কেউ কাজ করতো সেখানে, ইট ওয়াজ ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গিয়েছিল, দ্য ট্রেন স্টপড দেয়ার ব্রিফলি, ট্রেনটা অল্প সময় থামতো, আর ইট ওয়াজ নিউলি বিল্ড। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এইটা, ট্রেনটা মাত্র অল্প সময়ের জন্য থামতো। কত সময়ের জন্য থামতো অবশ্যই জানো, কত সময়ের জন্য ট্রেনটা থামতো তোমরা আগে পড়েছো, এবার জানাও। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হুইচ ফিলিং ইজ ক্রিয়েটেড বাই দ্য ডেসক্রিপশন অফ ডন অ্যান্ড জঙ্গল, তাহলে কি রকমের অনুভূতি তৈরি হয় এই ভোর এবং জঙ্গলের অনুভূতির দ্বারা, এটা হচ্ছে মিস্ট্রি, মানে একটা রহস্যময়, যে কি হতো সেইখানে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মিস্ট্রি, রহস্য। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গার্লস আইস, মেয়েটির চোখকে নিয়ে স্পেশাল কি ছিল, দে ওয়ার অ্যাংরি, দে ওয়ার এক্সপ্রেশন লেস, দে লুক স্লিপি, সেগুলো এক্সপ্রেশন লেস ছিল, ঘুমন্ত ঘুম ঘুম ভাব ছিল, ক্রুদ্ধ ছিল, আর না দে সিমড এক্সপ্রেসিভ অ্যান্ড ইমোশনাল, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর যে অপশানগুলো আছে এগুলো কিন্তু বইয়ে পাবে না, আমি আবারও বলে দিচ্ছি, এগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল চেক করার জন্য প্রশ্নগুলো রাখা হয়েছে, কতটা বুঝতে পারলে তুমি। তারপরেরটা দেখো, দ্য ন্যারেটরস ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য গার্ল ওয়াজ দ্যাট শি ওয়াজ, ন্যারেটরের প্রথম অনুভব ও প্রথম যে অনুভূতিটা মেয়েটিকে নিয়ে সেটা ছিল প্রাউড, মেয়েটা কীরকম হতে পারে, মেয়েটা প্রাউড হতে পারে, ইনোসেন্ট অ্যান্ড গ্রেসফুল, অ্যারোগ্যান্ট অহংকারী, আনফ্রেন্ডলি, সঠিক অ্যান্সার হচ্ছে মেয়েটা গ্রেসফুল, সুন্দর এবং ইনোসেন্ট, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তারপর 52 দাগে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা রয়েছে হুইচ সেন্টেন্স বেস্ট রিফ্লেক্টস দ্য ন্যারেটরস ইমোশনাল নেচার, তাহলে ন্যারেটরের ইমোশনাল যে নেচার, হি ফেল্ট সরি ফর দ্য লনলি প্ল্যাটফর্ম, এটা তার ইমোশনাল স্টেটটাকে বর্ণনা করে। দ্য ট্রেন স্টপিং অ্যাট দেওলি ফর 10 মিনিটস মেনলি ক্রিয়েটস এ ফিলিং অফ, তাহলে কিসের অনুভূতি তৈরি করে, ফিয়ার ভয়, সেলিব্রেশন, রুটিন মিস্ট্রি, আর হচ্ছে পারমানেন্স, তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হচ্ছে রুটিন মিস্ট্রি। তো এই ছিল মোটমাট প্রশ্ন, এটাই হয়তো আজকে লাস্ট কোশ্চেন রাখছি। দ্য ন্যারেটর নোটিসড দ্য গার্ল বিকজ শি ওয়াজ, ন্যারেটর লক্ষ্য করেছিল মেয়েটি দিয়ে কারণ সে ছিল সিঙ্গিং লাউডলি, জোরে জোরে গান গাইছিল, রানিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে দৌড়াচ্ছিল, ডিফারেন্ট ফ্রম আদার্স অ্যারাউন্ড হার, তার চারপাশে যা ছিল সেগুলোর থেকে কিন্তু আলাদা, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের টোটাল এমসিকিউ, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করলে এবং আমি যতটা পেরেছি তোমাদের জন্য চেষ্টা করেছি ভালো করে ক্লাসটা দেওয়ার জন্য। তো আশা রাখছি প্রত্যেকের ভালো লেগেছে এবং যদি পিডিএফটা নিতে চাও নাম্বারটাই অবশ্যই সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও যে পিডিএফ দ্য ইন্টারনেট দেওয়ালি বলে, তাহলে আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আর পরবর্তীতে কোন চ্যাপ্টারের তোমরা এমসিকিউ বা এরকম ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা প্রথমবার ভিডিও দেখছো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবে, যার জন্য কোনো টাকাও খরচা হবে না, কোনো পয়সাও খরচা হবে না, কোথাও যাওয়ারও দরকার পড়বে না, ঘরে বসেই পুরো সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি, আর আমি নিজে থেকে করাবো, কোনো অসুবিধা নেই, দীর্ঘ 10 বছর এই সাবজেক্টটা পড়াচ্ছি, অতএব কী কী প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে আসতে পারে তোমাদের কম বেশি হেল্প করে দেবো।